ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পের সংজ্ঞাটি জানার এবং পড়ার পর আমি আর কোনো ছোট গল্পের সংজ্ঞা জানার কিংবা পড়ার চেষ্টা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এই একটি সংজ্ঞাই ছোট গল্পের সার্থকতা নিরূপণ করার মাপকাঠি হবার জন্য যথেষ্ট। এবং এই মাপকাঠিতে বেশ সাফল্যের সঙ্গে উতরে গেছে সাখাওয়াত হোসেনের সুবর্ণ রাধিকা গল্প গ্রন্থের 21টি গল্প। আমি অকপট একটা স্বীকারোক্তি দেই, আমি আসলে নতুন লেখকদের বই কিনতে এবং পড়তে বেশ ভয় পাই। এবং এই ভয়টা যে শুধুমাত্র টাকার জন্য, বিষয়টা সেরকম না যে আমার টাকাটা জলে যাবে এজন্য আমি নতুনদের বই কিনতে ভয় পাই, ব্যাপারটা এরকম না। আমার ভয়টা লাগে মূলত সময়ের জন্য, যে আমার সময়টা নষ্ট হয় কিনা সেই আশঙ্কায় আমি আসলে নতুন কারো লেখা পড়তে ভয় পাই। কারণ ছোট্ট একটা জীবন, অল্প কিছু বই পড়তে পারবো, তো এই সীমিত সময়ের মধ্যে যদি আমার এতটুকু সময় নষ্ট হয় কোনো একটা বই পড়ে যেটা আমার ভালো লাগবে না, সেই সময় নষ্ট হওয়ার বিষয়টা আমাকে পীড়া দেবে। এই কারণে আমি খুব চেষ্টা করি বই ভেবেচিন্তে সিলেকশন করার জন্য। তো এই সুবর্ণ রাধিকা এই বইটা আমি বেশ কয়েকবার ভেবেছি কিনবো পড়বো, তারপর আবার লিস্ট থেকে কেটেছি, আবার কিনেছি, সরি আবার মানে উইশ লিস্টে অ্যাড করেছি। তো এইরকম করতে করতে শেষ পর্যন্ত আমি আসলে সাহস করলাম যে না, বইটা কিনি এবং পড়ি, যেহেতু বইটা নিয়ে বেশ কিছু আলোচনা চোখে পড়ে। বইটা কিনলাম, পড়া শুরু করলাম। তো প্রথম যে গল্পটা, সেই গল্পটার প্রথম 2 পাতা পর্যন্ত আমার আসলে মানে কি বলে যে ভ্রু কুঁচকে ছিল এবং মেজাজ বেশ খারাপ লাগছিল, এবং আমি মোটামুটি ধরেই নিয়েছিলাম যে বইটা আমার সময় নষ্ট করতে যাচ্ছে। কিন্তু এই যে এই বইয়ের 21টা গল্পের প্রথম গল্প আদিম, এটার শেষটা যখন আমি পড়লাম তখন আমার কুঞ্চিত ভ্রু সরল রৈখিক হলো এবং আমার মুখের কোণে হাসি ফুটে উঠলো, এবং আমার মনে হলো, একটা ভরসা পেলাম যে না, সম্ভবত আমার সময়টা নষ্ট হতে যাচ্ছে না। তো অন্য গল্পগুলো নিয়ে কথা বলার আগে আদিম গল্পটা নিয়ে কিছুটা কথা বলি, কারণ এই গল্পটা নিয়ে আমার একটা বিস্তারিত রিভিউ চোখে পড়েছিল। তাহমিদুল ইসলাম তুহিন নামে একজন লিখেছিলেন। তো সেই রিভিউতে তিনি কথা প্রসঙ্গে এনেছিলেন হুমায়ুন আহমেদের ভয় গল্পটির কথা। তো আমাকে যদি কেউ বলে বা আমার নিজস্ব অনুভূতি যদি ব্যাখ্যা করি, তাহলে সুবর্ণ রাধিকার আদিম গল্পের ভয় গল্প, আদিম গল্পটাকে আমি কখনোই হুমায়ুন আহমেদের ভয় গল্পের সাথে তুলনা করব না। যদিও লেখক সাখাওয়াত হোসেন এখানে চেষ্টা করেছেন একটা অব্যাখ্যেয় ভয় পাঠকের মনে সঞ্চারিত করবার জন্য, কিন্তু তারপরেও ওইটা হুমায়ুন আহমেদের যে ভয় গল্পের যে ভয় তৈরি করার বিষয়, সেই বিষয়ের কাছাকাছি যেতে পারেনি বলেই আমার মনে হয়। মানে আমার কাছে আসলে হুমায়ুন আহমেদের ভয় গল্পের আবেদনটা একদম অন্যরকম। আমার পড়া মানে শ্রেষ্ঠ অতিপ্রাকৃত গল্প হচ্ছে হুমায়ুন আহমেদের এই ভয় গল্পটা। আর আজ পর্যন্ত কোনো লেখাই এই ভয় গল্পের যে আবেদন আমার কাছে এটাকে সারপাস করতে পারেনি। এই সুবর্ণ রাধিকা গল্প গ্রন্থের আদিম গল্পটাও না। কিন্তু আদিম আমার ভালো লাগলো অন্য একটা কারণে। আদিম আমার ভালো লাগলো এর শেষের দিকের সমাপ্তির যে বিষয়টা, বা সমাপ্তির আগের যে কিছু বিষয়, আমি যদি একদম প্রেসাইজলি বলতে চাই তাহলে শেষের 1-2 পাতার জন্য আদিম গল্পটা আমার খুব পছন্দ হলো। এবং এখানে লেখক এমন একটা ইউনিক কনসেপ্ট এনেছেন যে কনসেপ্টটা আমি আগে কোথাও কোনো গল্পে বিন্দুমাত্র আভাস পাইনি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং এই কারণেই আমার আসলে গল্পটা পছন্দ হয়ে গেল। আমি ওই ভয় গল্পের মতো যে ভয় সঞ্চার করতে চাওয়ার বিষয়টা, সেই বিষয়টার জন্য না, আদিম গল্পের নিজস্ব যে স্বকীয়তা, মানে যে ইউনিক একটা কনসেপ্ট, এই কনসেপ্টের জন্য আমি আসলে আদিম গল্পটাকে পছন্দ করে ফেললাম। এবং আমি সাহস পেলাম যে না, বাকি গল্পগুলো আসলে নিশ্চয়ই পড়ার মতোই হবে, ভালো লাগার মতোই হবে। এখন যদি আমি ভালো লাগার প্রসঙ্গে আসি, তাহলে সাখাওয়াত হোসেনের মতো করে বলি, উনি একটা গল্পে বলেছেন যে বাবা মা কখনো কোনো সন্তানকে কম ভালোবাসেন না,
কিছু কিছু সন্তানকে বা কোনো কোনো সন্তানকে তারা একটু বেশি ভালোবাসেন। তো আমিও বলবো এই সুবর্ণ রাধিকা গল্প গ্রন্থের যে গল্পগুলো, 21টি গল্প, ছোট গল্প, এই গল্পগুলো কোনোটাই আসলে কম ভালো না, তবে কোনো কোনো গল্প একটু বেশি ভালো। এখন এই গল্পগুলোর মধ্যে আমার সবচেয়েতে কোন গল্পটা বেশি ভালো লেগেছে এটা যদি আমি বলতে যাই, তাহলে আমি গ্রন্থন গল্পটির নাম বলবো। এখানে 21টি গল্প, বিভিন্ন রকম জনরার একটা মিক্সড বিষয় আছে। এখানে এই বইয়ের পেছনে ব্যাখ্যা করা আছে যে এক এক জনরার গল্প, কোনোটা জীবনধর্মী, কোনোটা সাইকোলজিক্যাল, কোনোটা থ্রিলার, এরকম টাইপের গল্প। তো এই সবগুলো গল্পের মধ্যে গ্রন্থন গল্পটা আমাকে মানে আমার খুব খুব বেশি ভালো লেগেছে। এবং ভালো লাগার পরিমাণটা যদি আমি বোঝাতে চাই, তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পটা আমার যতখানি প্রিয়, আমার হুমায়ুন আহমেদের চোখ এবং সঙ্গিনী গল্প দুইটা যতখানি প্রিয়, শহীদুল জহিরের ভালোবাসা গল্পটা যতখানি প্রিয়, ওবায়দ হকের বিসর্জন গল্পটা যতখানি প্রিয়, এডগার অ্যালান পোয়ের আ টেল টেল হার্ট গল্পটা যতখানি প্রিয়, হারুকি মুরাকামির ইন্ডিপেন্ডেন্ট অর্গান গল্পটা যতখানি প্রিয়, অর্থাৎ আমার পড়া এ যাবৎকালের যতগুলো প্রিয় ছোট গল্প আছে আমি সেগুলোর তালিকায় নিয়ে আসবো সুবর্ণ রাধিকা গল্প গ্রন্থের গ্রন্থন গল্পটাকে। এই গল্পটার একটা মাত্র লাইন এত বেশি আবেদনময়ী, মানে ওই একটা লাইনের জন্যই আসলে গল্পটাকে ভালোবেসে ফেলা যায়। এবং এই গল্পটা আমি অনেক দিন আমার মধ্যে আমি এই গল্পটাকে বয়ে বেড়াবো। আমি যখনই সুযোগ পাবো আমি আমার আশেপাশের মানুষজনকে এই গল্পটা শোনানোর চেষ্টা করব। আর শুধু এই গল্পটাই না, সুবর্ণ রাধিকা আমি যেটা শুরুতেই বলেছি যে ছোট গল্পের সার্থকতা যে মানদণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, সেই মানদণ্ড অনুযায়ী এই সুবর্ণ রাধিকা গল্প গ্রন্থের প্রত্যেকটি গল্পই সফল, কারণ প্রত্যেকটি গল্পের রেশই আমার মধ্যে এখনো আছে। আমি এক এক মানে কি বলে এটাকে, যত দ্রুত সম্ভব বইটা পড়ে শেষ করা যায় সেভাবেই পড়েছি, এবং প্রত্যেকটা গল্প আমি বুঝতে পারছি যে আমার মাথার ভেতরে বহুদিন বহু বছর বেঁচে থাকবে, এই গল্পগুলোর রেশ আমার মধ্যে থেকে যাবে, এবং আমি এই গল্পগুলোর সমাপ্তির পরে কি হতে পারে সেটা নিয়ে আমি চিন্তা করব, যেমনটা অন্যান্য ছোট গল্পের বেলায় হয়, সার্থক একটা ছোট গল্পের বেলায় হয়। তো যাই হোক, এই সবগুলো গল্পের মধ্যে গ্রন্থন গল্পটা আমার সবচেয়ে বেশি প্রিয় হয়ে থাকবে। এবং তারপরে একদম কফিনে শেষ পেরেক ঠোকার মতো যদি কোনো বিষয় থাকে, তাহলে এই গল্প গ্রন্থের আরেকটি গল্প পড়ে, যে গল্পের নামটা আমি বলবো না, আরেকটি গল্প পড়ে আমি কাঁদতে বাধ্য হয়েছি। এবং এই কান্নাটা এমন কান্না যে চোখে একটু পানি আসলো, দুফোঁটা জল গড়িয়ে পড়লো, ব্যাপারটা সেরকম না। আমি আমার কান্নাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। কান্নায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা, বালিশ ভিজে যাবার মতো অবস্থা। এবং আমি আসলে জানি না যে এই গল্পটা অন্য কাউকে এতখানি প্রভাবিত করবে কিনা। হ্যাঁ, এই বইয়ের গল্পগুলো প্রায় প্রত্যেকটা গল্পই ভীষণ রকম হৃদয়ে ছোঁয়া। চোখ আর্দ্র করুক বা না করুক, মনকে আর্দ্র করবে গল্পগুলো। কিন্তু আমার বেলায় ওই একটা গল্পের ক্ষেত্রে আমি আসলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছি। আমি নিঃসন্দেহে কিছুটা মিল ছিল গল্পটার সাথে আমার জীবনের, হয়তো এই কারণে আমি বেশি প্রভাবিত হয়েছি, যেটা হয়তো অন্য কেউ হবেন না। কিন্তু আমি বুঝলাম যে আসলে আমাদের মনের ভেতরের লুকিয়ে থাকা অনেক গোপন কোনো কষ্ট, গোপন গভীর কোনো কষ্ট আসলে যথাযথ শব্দের টানে প্রবলভাবে বেরিয়ে আসতে পারে। এবং আমার মনে হয় একজন পাঠককে কাঁদাতে পারা, সত্যিকার অর্থে কাঁদাতে পারা, এটা একজন সুলেখকের বেশ বড় রকম একটা দক্ষতা। তো সাখাওয়াত হোসেন এই কাজটা করতে পেরেছেন তার সুবর্ণ রাধিকা গ্রন্থের ওই নির্দিষ্ট গল্পটির মাধ্যমে আমার বেলায়। তো এটা ছিল কফিনের শেষ পেরেক। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা গল্প আমি খুব উপভোগ করেছি। ওই যে যেটা বললাম যে এখানে কোনো গল্পকে মানে ভালো না বলার সুযোগ নেই, কোনো কোনো গল্প একটু বেশি ভালো। আচ্ছা, এবারে যদি আমি আসি কিছুটা অবজারভেশনের ক্ষেত্রে, তাহলে প্রথমে বলি যে সাখাওয়াত হোসেনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার গল্পের ইউনিক কনসেপ্ট গুলো। আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের সাহিত্য পাড়া থেকে শুরু করে আমাদের সিনেমা অঙ্গন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়
গল্পের খুব আকাল, আমাদের নতুন গল্পের অভাব, বা একটা গল্প শুরু হলেও পরিপূর্ণ সমাপ্তির অভাব। তো এই জায়গাগুলোতে সাখাওয়াত হোসেন একদম অনবদ্য, কারণ তার গল্পের কনসেপ্ট গুলোই ভীষণ রকম ইউনিক। মানে এইরকম গল্প আগে পড়া হয় নাই, অন্য গল্পের সাথে মিলছে না। তো এই যে ইউনিক যে ব্যাপারটা, আমি মনে করি লেখক হিসেবে সাখাওয়াত হোসেনের এটা অনেক বড় একটা গুণ। এবং এই গল্পের ভূমিকায় সাখাওয়াত হোসেন লিখেছেন যে তিনি 3 বছরে 250টি গল্প লিখেছেন। এই যে 250টি গল্প, তার এই সুবর্ণ রাধিকার 21টি গল্প পড়লে ধারণা পাওয়া যায় তার লেখার কনসেপ্ট সম্পর্কে। তো 250টা গল্প নিশ্চয়ই প্রতিটা ভিন্ন ভিন্ন কনসেপ্টে লেখা। তো আমি এটা ভেবেই অবাক হই যে একজন লেখক কি পরিমাণ গিফটেড হতে পারলে, কি পরিমাণ গিফটেড হলে তার পক্ষে প্রতিনিয়ত এমন চমৎকার কনসেপ্টে গল্প লেখা সম্ভব। নিঃসন্দেহে উনি একজন গিফটেড রাইটার, কিন্তু তার এই যে ইউনিক কনসেপ্টের গল্পগুলো, এটার মান কিছুটা কমে যায় তার ভাষাগত দিকের কিছুটা দুর্বলতার কারণে। তার লেখার মধ্যে ফেসবুকেও একটা প্রভাব লক্ষ্য করা যায়। আমরা ফেসবুকে ইনফরমাল অনেক কথা লিখি, অনেকভাবে লিখি, কিন্তু যখন আমি একটা সাহিত্য রচনা করতে যাব এবং আমি চাইবো এটা সুসাহিত্য হয়ে উঠুক, তখন আমাকে আসলে অনেক দিকে নজর দিতে হবে, এবং তার মধ্যে ভাষাগত দিকটা প্রধানতম। এখানে লেখক কিছু কিছু জায়গায় শিখেনি, লিখেনি এরকম শব্দগুলো লিখেছেন, যেগুলো মূলত হবে শেখেনি, লেখেনি এরকম হওয়ার কথা আমি যতটুকু জানি। এরকম বেশ কিছু বিষয় আছে। তারপরে করিও না পড়িও না টাইপের বিষয়, এগুলো আসলে ফেসবুক পোস্ট পর্যন্ত ঠিক আছে, আঞ্চলিকতা বলি বা যাই বলি, মানে কি বলে এটাকে, নর্মাল বা ইনফর্মাল লেখা বলি, সেটা ফেসবুক পোস্ট পর্যন্ত ঠিক আছে। কিন্তু একটা বইয়ের পাতায় যখন আমি কিছু আমার পাঠককে লিখবো, পাঠকের জন্য উপস্থাপন করব, তখন আমার মনে হয় ভাষাগত দিকে আরেকটু সতর্ক হওয়া উচিত। এই একটা বিষয়। আর কিছুটা হুমায়ুন আহমেদের মতো ধাঁচ কোনো কোনো গল্পে মনে হয়েছে, এটা আসলে খুব খুব মেজর কিছু না, খুবই সামান্য, এবং এটা হয়তো আমার মনে হয়েছে অন্য কারো মনে নাও হতে পারে। তো অবজারভেশনের জায়গা থেকে লেখকের জন্য এটুকুই। ও আর একটা কথা যদি বলি, এটাও খুব মেজর কিছু না, এই বইয়ের গল্পগুলো বেশিরভাগই হচ্ছে একটু গ্রেভ, মানে হালকা, মানে হাস্যরসাত্মক এই ধরনের কোনো ব্যাপারের মধ্যে আসেনি। তবে এটা আসা খুব জরুরি কিছু না, কারণ লেখক এমনিতেই অনেকগুলো জনরা এখানে উপস্থাপন করেছেন। হয়তো কখনো হাস্যরসাত্মক জনরায় তিনি যদি লিখতে পারেন বা লিখেন, সেটা হয়তো লেখেন, তাহলে তো আলাদাভাবে উপস্থাপন করবেন। তো এটা আমি মেজর, এটাকে ত্রুটি ধরছি না, জাস্ট ছোট্ট একটা অবজারভেশন এই আর কি। তো এই গেল লেখকের জন্য। এবার আসি প্রকাশনীর যে প্রোডাকশন, সেটা নিয়ে কিছু বলার ক্ষেত্রে। তো শুরুতেই আমি আসলে হ্যাটস অফ জানাবো সতীর্থ প্রকাশনীকে, কারণ তারা বানান সম্পাদনার ক্ষেত্রে চমৎকার কাজ দেখিয়েছেন। পুরো বইতে আমার আসলে আমার চোখে একটা বানানো আমি ভুল পাইনি। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক ছিল দু একটা, যেমন 2 সপ্তাহ পর ওটা হয়েছে 2 সপ্তাহে পর, একটা আকার একার, এগুলো আসলে খুবই সামান্য, এটা হতেই পারে, দু একটা থাকতেই পারে, এটাকে খুব মেজর কোনো ইস্যু করে ধরা যায় না। কিন্তু আমি বানান পড়ে এত আরাম পেয়েছি যে বর্তমান সময়ের যে প্রকাশনীগুলো তারা বানানের দিকটায় খুবই উদাসীন থাকে, যে বিষয়টা আমাকে খুব পীড়িত করে। সতীর্থ প্রকাশনী এখানে আসলেই স্যালুট পাওয়ার যোগ্য, চমৎকার কাজ হয়েছে বানান সম্পাদনার ক্ষেত্রে। প্রচ্ছদ ভালো, কিন্তু আমার মনে হয় প্রচ্ছদটা আরো ভালো হওয়ার সুযোগ আছে, যেহেতু গল্পগুলো এত শক্তিশালী, প্রচ্ছদ নিয়ে আরো কাজ করার সুযোগ ছিল। আর বইয়ের বাধাই ঠিক আছে, পড়তে আরাম লেগেছে, কিন্তু শেষের দিকে কিছু পাতার যে ছাপা বেঁকে গেছে, এটা বাধাইয়ের জন্য হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে, আমি আসলে আমার ওইটুকু টেকনিক্যাল জ্ঞান নেই, এই জন্য আমি বলতে পারছি না, কিন্তু অবজারভেশনের জায়গা থেকে আমি জানিয়ে রাখলাম। তো বানান, প্রচ্ছদ, বাধাই সবকিছু মিলিয়ে এটা হচ্ছে রেগুলার সাইজের একটা বই, হার্ড কভার। আমার কাছে মানে স্যাটিসফাইং লেগেছে। যতটুকু ত্রুটি আছে এটা আসলে একদমই মেজর কোনো ত্রুটি না, খুব ভালো লেগেছে। তো যেরকম গল্পগুলো সুন্দর, তেমনি প্রোডাকশনটাও সুন্দর। আমার পড়া ছোট গল্পের মানে
অনেকদিন পর খুব ভালো একটা ছোট গল্পের বই পড়া হলো, আমার ভালো লেগেছে। এবং আমি বলবো যারা ছোট গল্প পছন্দ করেন, আমি নিঃসন্দেহে তাদেরকে বলবো যে ছোট গল্পের জন্য সুবর্ণ রাধিকা একটা মাস্ট রিড বই। সমসাময়িক লেখকদের মধ্যে এই সাখাওয়াত হোসেন যেভাবে লিখেছেন, গল্পগুলো চমৎকার লিখেছেন। ছোট গল্প যারা ভালোবাসেন তাদের জন্য অবশ্য পাঠ্য। আর সকল শ্রেণীর পাঠকের জন্য বলবো যে বইটা পড়ে দেখতে পারেন, আমি হাইলি রেকমেন্ড করলাম বইটাকে। তো সবকিছু মিলিয়ে সুবর্ণ রাধিকার সাথে আমার যাত্রাটা ছিল চমৎকার। সাখাওয়াত হোসেন আরো চমৎকার সব গল্প উপন্যাস পাঠকদেরকে উপহার দেবেন, এটাই হচ্ছে আমার পাঠক হিসেবে প্রত্যাশা আর কি। ধন্যবাদ সকলকে।